জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। সবকিছু খুব সহজেই জোগাড় হয়ে গেছে। গ্রামের মানুষরা কাঠ কয়লা দিয়ে ওদের সাহায্য করেছে। আগুন জ্বালানো হয়েছে, তার চারপাশে গোল হয়ে সবাই বসে আছে। খাবারের ব্যবস্থা করতে নিপা আর রোহিত গেছে। এখানে মোট ৮ জন আছে। দিবা সবে ঘুম থেকে উঠেছে, তাই চুপ করে বসে আছে। পাশে হিয়া বসে বসে হাই তুলছে। দিবাকে এলিয়েনটার কথা বলা হয়নি। ঘটনাটা কাউকে বলতে পারলে ভালো লাগতো তার। প্রভা একপাশে বসে আছে নীরবে। হিয়া খেয়াল করলো প্রভা মেয়েটা খুব চুপচাপ থাকে, অপ্রয়োজনে কথাও বলে না। প্রভাকে খুব ভালো করে দেখলো হিয়া। মেয়েটা নিজেকে যেন শুভ্রের জন্যই এমন পরিপাটি আর পারফেক্ট করে সাজিয়েছে। জিন্সের ওপর স্কাই ব্লু শার্ট ইন করে পরা, আর উপরে ডাক্তারের অ্যাপ্রন। চুলগুলো ঢেউ খেলানো, বেশি বড় না, হাতের কোনোই পর্যন্ত। হয়তো এমনটাই শুভ্রের পছন্দ। সবাই এদিক সেদিক ছুটছে। দিবা, হিয়া, প্রভা আর অধরা শুধু আগুনের চারিপাশে বসে আছে। কিছুক্ষণ পর এক পাশে বসে অধরা গান ধরল। এই মৌনতা তার ভালো লাগছে না। খোলা আকাশ, চারিপাশে গাছপালা, তার মাঝে গোল হয়ে বসে এমনভাবে কোনোদিন কারোর গান শোনা হয়নি হিয়ার। খালি গলায় এমন বাংলা গানও অসাধারণ লাগছে তার কাছে। শুভ্র কোথাও নেই। হিয়া আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, না, নেই। এদিকে প্রভা বারবার ফোন করেছে, সে কল শুভ্র ধরছে না। এইসবের মাঝে হঠাৎ একটা গাড়ি এসে থামলো তাদের ক্যাম্পের কাছাকাছি। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। রাত কম হয়নি। এত রাতে এমন পাহাড়ি এলাকায় ব্যক্তিগত গাড়ি খুব কমই দেখা যায়। অধরাও গান বন্ধ করে তাকিয়ে আছে। প্রভা আশেপাশে তাকিয়ে দেখলো শুভ্রর ফোনে কথা বলতে বলতে তাদের দিকে আসছে। শুভ্র ফোন নামিয়ে এদিকে আসতেই প্রভা বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? শুভ্র বলল, এদিকে নেটওয়ার্ক ছিল না, তাই পাহাড়ের উঁচুতে যেতে হয়েছে। আর ড্রাইভার জায়গাটা চিনতে পারছিল না, তাই বলে বলে দিতে হয়েছে। অধরা উঠে বলল, তার মানে তুই চলে যাচ্ছিস? ইয়া, তোরা এনজয় কর। আর আমার পক্ষে এইভাবে খোলা আকাশের নিচে রাত কাটানো ইম্পসিবল। আর এমনিতেও আমি অনেক টায়ার্ড। বলতে বলতে একবার হিয়ার দিকে তাকালো শুভ্র। ভাই, তুই যে কোনো গ্রহের মানুষ, কি হয় থাকলে একসাথে মজা করতাম সবাই। নীরব বলে উঠল। মজা আমার সাথে? বেটার নট। বলেই তাচ্ছিল্যের হাসি হাসলো শুভ্র। হিয়া এইদিকে মহাখুশি। আহ, লোকটা গেলেই সে বাসে। পরিবেশটা তখন অনেকটা শান্তিময় লাগবে। হিয়া হেসে হেসে দিবার দিকে তাকিয়ে আছে। দিবা মুখ ফুলিয়ে আছে। শুভ্র ভাইয়া মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্টের থেকেও বেশি ভাব নেয়। হিয়া খুশি হয়ে বলল, লোকটা গেলে বাঁচি। দিবা আর চোখে তাকিয়ে আছে। শুধু যে দিবা তাকিয়ে আছে তা না, শুভ্রও তাকিয়ে আছে। তার যাবার কথা শুনে হিয়া বেশ আনন্দে আছে। খুব আনন্দ, তাই না? এখনই আনন্দ বের করছি। শুভ্র হিয়াদের বসার জায়গার দিকে এগিয়ে এলো। শুভ্রকে এগিয়ে আসতে দেখে হিয়া হাসি থামালো। শুভ্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, বসে আছো কেন? চলো। শুভ্রের কথায় হিয়া চোখ বড় বড় করে উঠে দাঁড়ালো। যাবে মানে? কোথায় যাবে? শুভ্র স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে গাড়িতে বসো। গাড়িতে গিয়ে বসবো মানে? হিয়ার এমন প্রশ্নে শুভ্র অবাক হওয়ার ভান করে বলল, আচ্ছা, তোমার তাহলে থেকে যাওয়ার প্ল্যান। আমি তো ভাবলাম যে আমি ফিরে যাচ্ছি, তোমাকে না নিয়ে গেলে বাবা আমার পুরো বাড়ি মাথায় না তুলে ফেলে। শুভ্রের কথায় হিয়ার মাথায় বড়সড় একটা বাঁশ পড়ল। হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাই দ্য ওয়ে, বাবা তোমাকে রাতে বাইরে থাকার অনুমতি দিয়ে দিল। আপুকে তো কোনো দিন দেয়নি। বাহ, বাবা যে এতটা বদলে গিয়েছে তা আমার জানা ছিল না। ওয়েট, বাবাকে বলেছো তো যে রাতে এইখানে থাকছো? হোয়াট এভার, এইটা তোমাদের ব্যাপার। বলতে বলতে প্রভার দিকে তাকিয়ে বলল। বলেই শুভ্র গাড়ির দিকে হাঁটা দিল। শুভ্র ভালো করে জানে কিছুক্ষণের মধ্যে হিয়া তার পিছু পিছু দৌড়াবে। সত্যি তাই, কারণ হিয়া রবিউল সাহেবকে বলেনি যে সে আজ রাতে ফিরবে না। তিনি আসার সময় বারবার বলে দিয়েছিল যে বেশি রাত যেন না হয়। আর এখন তো অনেক রাত হয়ে গেছে। লোকটা চিন্তায় আছে নিশ্চয়ই।
হিয়ার মাথায় এই কথাটা সত্যিই ছিল না। হিয়া সবাইকে অবাক করে দিয়ে শুভ্রের পেছনে ছুটতে ছুটতে এসে শুভ্রের পাশের সিটে বসে পড়ল। সবাই মুখ যাওয়াজাই করছে। নিপা বলে উঠল। মেয়েটার নাম হিয়া না? ও শুভ্রকে চেনে? প্রভা চুপ করে আছে। মোহিত বলল। ওরা কি একসাথেই ফিরবে? মেয়েটা তো শুভ্রের গাড়িতে উঠে বসেছে। প্রভা কিছু ভেবে না পেয়ে বলল। ওরা কাজিন। দিবা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে নিজের বোনের দিকে তাকালো। তার বোন যে কি চায়, শেষে কষ্ট তো নিজেই পাবে। কেন যে তার বোন নিজেকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছে কে জানে। হিয়া গাড়িতে বসে দরজা লাগিয়ে মাথা নিচে ঘুরে আছে। লোকটা নিশ্চয়ই এখন জিজ্ঞেস করবে। শুভ্র কিছুটা অবাক হওয়ার ভান করে বলল। তুমি এইখানে কি করছো? হিয়া চোখ পিটপিট করে একবার তাকিয়েই চোখ নিচু করে বলল। আমিও যাব। শুভ্র আর কথা বাড়ল না। হিয়ার দিকে সন্দেহের চোখে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে হালকা বিজয়ীর হাসি রেখে ড্রাইভারকে বলল। রাস্তা দেখে শুনে যাবে, চলো। হিয়া মিনমিনিয়ে বলল। আপনার ফোনটা একটু দিবেন? শুভ্র একটা ভ্রু তুলে বলল। কেন? ফোন করে জানতাম। বলেই শুভ্রের দিকে তাকালো। ফোন করে বললে হয়তো আঙ্কেল টেনশন করবে না, এমনিতেও লোকটার প্রেশার আছে। হিয়া নিজের ফোনটাও আনেনি সঙ্গে করে। প্রয়োজন হবে না, দিদিকে বলা আছে। আর এমনিতেও বাবা রাতে প্রেশার ওষুধ খেয়ে বেশিক্ষণ জেগে থাকতে পারে না। হিয়ার প্রশ্ন করতে ইচ্ছে করলো যে মোহনা আপুকে কি বলা যায়, কিন্তু প্রশ্নটা করা হলো না তার। হিয়ার দৌড়ে এসেছে ঠিকই, কিন্তু খারাপ লাগছে। কি সুন্দর, সবাই মজা করছে। আচ্ছা, এই লোকটার কি কোনো কিছুই ভালো লাগে না? সবার সাথে বসে আনন্দ হইচই করতে ইচ্ছে করে না? কেমন রোবটিক জীবনযাপন করে। হিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। শুভ্র চোখ বন্ধ করে গায়ে হেলিয়ে বসে আছে। গাড়ি চলছে, কখনো উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে, কখনো আবার সরু পথ দিয়ে। চোখ বন্ধ করে থাকায় কিছুক্ষণের জন্য শুভ্র ঘুমিয়ে পড়েছিল। শুভ্র চোখ বন্ধ রেখেই মাথার দুপাশ ধরে রাখলো কিছুক্ষণ। তারপর চোখ খুলে পাশে তাকাতেই দেখলো হিয়া গাড়ির কাচের জানালায় মাথা এলিয়ে ঘুমিয়ে পড়েছে, কাজটা অর্ধেক নামানো। শুভ্র এগিয়ে এসে হিয়ার মাথাটা তুলে সিটে শুইয়ে দিল। কি মেয়ে রে বাবা, এইভাবে ঘুমাচ্ছে, কিছু যদি হয়ে যেত। শুভ্র হিয়ার গাল স্পর্শ করতেই দেখলো একদম ঠান্ডা হয়ে আছে, হাত দুটোও একদম বরফ হয়ে গেছে। শুভ্র সিটের পেছন থেকে পাতলা চাদর নিয়ে হিয়াকে মুড়িয়ে দিল। চাদরটা পেয়ে হিয়া আরও আরাম করে ঘুমাচ্ছে। শুভ্র ভুরো কুঁচকে ঘুমিয়ে থাকা হিয়াকে দেখলো কিছুক্ষণ, তারপর ড্রাইভারকে বলল। গ্লাসগুলো বন্ধ করে দাও, আর পিছনের লাইটটাও। গাড়ির গ্লাসগুলো বন্ধ করে দেওয়া হলো, আর পেছনের লাইটটাও। ড্রাইভারের সামনে অল্প আলোর বাতি জ্বলছে। এতে হিয়ার ঠান্ডায় লাল হয়ে যাওয়া নাকটা স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্র। এই মেয়েকে ঘুমের মাঝে কেউ কিডন্যাপ করলেও এর ঘুম ভাঙবে না। গাড়ি নীলকুঞ্জের মানে শুভ্রদের বাসার সামনে এসে পৌঁছেছে ভোরের দিকে। শহর হলেও চারিপাশ এখনো অন্ধকার, ল্যাম্পপোস্টের আলো জ্বলজ্বল করছে। গাড়ি থামাই শুভ্রের চোখ খুলল। চোখ খুলে প্রথমেই হিয়ার দিকে তাকালো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। এমন আরাম করে গাড়িতে ঘুমিয়ে থাকতে সে আর কাউকে দেখেনি। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেছে। শুভ্র আর হিয়া নেমে পড়লে পরে এসে গাড়ি গ্যারেজে রাখবে। শুভ্র প্রথমে ভাবলো হিয়াকে ঢেকে তুলবে, পরে ভাবলো থাক, ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকুক। তবে দ্বিতীয়বার হিয়ার দিকে তাকাতেই দেখলো হিয়ার কাঁধের কাছের জামাটা সরে গিয়ে ফর্সা কাঁধটা দেখা যাচ্ছে, আর জামার একটা অংশ দেখা যাচ্ছে। শুভ্র প্রথমে চলে যেতে নিয়েও আবার কি ভেবে থামলো। এগিয়ে গিয়ে হিয়ার কাঁধের পাশটা চাদর দিয়ে ঢেকে দিল। সেই মুহূর্তে হিয়া নড়ে চড়ে চোখ খুললেই শুভ্রকে এত কাছে দেখে প্রথমে বুঝতে পারল না এটা কি স্বপ্ন। স্বপ্ন হলেও এইটা কেমন স্বপ্ন, লোকটা তার এত কাছে কি করছে। কয়েক সেকেন্ডে হিয়ার বুঝতে বাকি রইল না যে এটা স্বপ্ন নয়, শুভ্র তার একদম কাছে। হিয়া টান মেরে শুভ্রের হাত থেকে চাদরটা নিয়ে নিজেকে মুড়িয়ে কড়া গলায় বলল। কি করছেন আপনি? হিয়ার চোখ মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে সে উল্টাপাল্টা কিছু ভাবছে। শুভ্র এগিয়ে আসতেই হিয়া একদম পিছিয়ে গিয়ে গাড়ির দরজা ঘেঁষে রইল। শুভ্রের ইচ্ছে করছে গাড়ির দরজাটা খুলে দেয় আর হিয়া ধপাস করে পড়ে যাক, তাহলে মাথায় এইসব বাজে চিন্তা দূর হবে। হিয়া রাগী গলায় বলল। এগিয়ে আসছেন কেন? কি চান? শুভ্র কড়া চোখে তাকিয়ে আছে, ইচ্ছে করছে এমন কিছু বলে যাতে মেয়েটা ভয়ে কেঁপে ওঠে। শুভ্র এগিয়ে এসে হিয়ার দুপাশে হাত রেখে বলল। তোমার কি মনে হয় আমি কি চাইতে পারি? হিয়া ভয়ে জড়সড় হয়ে গেছে। শুভ্র এত কাছে এসে এমনভাবে কথাটা বলল যে হিয়ার শরীর শিউরে উঠল। শুভ্র হিয়ার দিকে তাকিয়ে থেকে বলল।
এটা আমার চাদর, ঘুম শেষ হলে ধুতে দিয়ে দেবে। বলেই দুপাশ থেকে হাত সরিয়ে নিল শুভ্র, তারপর গাড়ি থেকে নেমে গেল। আরেকটু হলে হিয়ার ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যেত। একটা চাদর গায়ে দিয়েছে বলে এইভাবে বলার কি আছে? দূর থেকে বলা যায় না, কিছু হলেই একেবারে কাছে চলে আসা লাগে। সকাল সকাল এর মুখ দেখতে হলো, পুরো দিনটা কেমন যাবে কে জানে। খারাপই যাবে। এই লোকের চেহারা দেখেছে আর দিন ভালো যাবে? কখনোই না। সকালে এসে শুভ্র লম্বা একটা ঘুম দিয়ে দুপুরের আগে উঠেছে। উঠে শাওয়ার সেরে কফি হাতে কিছুক্ষণ বারান্দায় বসলো। ফোনটা খুলতেই দেখলো প্রভার মেসেজ। সেদিকে নাকি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে, যার কারণে ওরা ফিরতে পারেনি। ফোনটা একপাশে রেখে শুভ্র একটু হাসলো। ভালো হয়েছে, ওরা আরও কিছুক্ষণ পাহাড়ে থাকতে পারবে। পাহাড়ে থাকার শখ মিটে যাবে। কফি হাতে রুমে আসতেই দেখলো মোহনা দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখেই রেগে বলল, ঘুম থেকে উঠেই কফি? নাস্তা তো করিসনি, লাঞ্চও কি করবি না? শুভ্র দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলল, উপরে পাঠিয়ে দিতে বলো। না, তোর খাবার আর ঘরে দেওয়া হবে না, নিচে গিয়েই খেতে হবে। চোখ রাঙিয়ে বলল মোহনা। দিদি, জোর করিস না, আমার ভালো লাগে না। থমথমে গলায় বলল শুভ্র। না, ভালো লাগবে। যার জন্য এত সমস্যা তোর, সে আর তোর সামনে আসবে না। তুই নিশ্চিন্তে নিচে আসতে পারো। মানে? মানে হিয়া আর নিচে যাবে না, তোমার আর ওর মুখ দেখতেও হবে না। প্রায় রাগেই বলল মোহনা। দেখ দিদি, আমার সমস্যা হিয়া না, আমার রাগ বাবার ওপর। এতদিন হলো সে একবার এসেছে আমার সাথে কথা বলতে। থমথমে গলায় বলল শুভ্র। তুই গিয়েছিস বাবার সাথে কথা বলতে? আর হিয়ার উপর রাগ নেই তো? ওকে এত কথা শোনালি কেন? ভুলটা ওর ছিল। আমার রুমে এসেছিল কেন? আর সবসময় এমন লাফালাফি করে কেন? মোহনা একটু চাপা গলায় বলল, হিয়াকে নিয়ে সমস্যা যখন নেই, তখন ওকে তোর রুমে শিফট করিয়ে দেই। বলেই সে ঠোঁট চেপে হাসলো সে। মোহনার এমন কথায় শুভ্রর ভ্রু কুঁচকে তাকালো, তারপর ভারী মুখে কফিতে চুমুক দিল। এর ফাঁকে মোহনা আরও বলল, রাগ যদি ওর উপর না থাকে, তাহলে ভালোবেসে দেখাই পারিস। তোর যদি তেমন কোনো ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি হিয়াকে তোর রুমে শিফট করিয়ে দেব। আর বলতে লজ্জা লাগলে একটু হাসবি, তাহলে আমি বুঝে যাব। হয়েছে, তোর আর জনসেবা করতে হবে না। আমার প্রয়োজন হলে আমি তুলে নিয়ে আসতে পারবো। তোর হেল্প আমার লাগবে না। আর আমার ইচ্ছে ছাড়া তোর সব ট্রিক্সেও কাজ হবে না। দিদি, এখন যাই রুম থেকে। উল্টোপাল্টা কথা বলে মাথা ধরিয়ে দিয়েছিস। আরে বুঝি বুঝি, আমাকে বলতে লজ্জা লাগছে তোর? বলেই খিলখিল করে হেসে উঠল মোহনা। এই, তোর বর ফিরবে কবে? হ্যাঁ, এভাবে মুক্ত পাখির মতন তোকে ছেড়ে দিয়েছে কেন? বরের শোকে তো পাগল হয়ে যাচ্ছিস, উল্টোপাল্টা বকছিস। শুভ্রের কথায় মোহনা মুখ বাঁকিয়ে বলল, ফিরেছে জামাই, কিন্তু আমি যাব না। আমাকে এসে নিয়ে যেতে বলেছি, বিকেলে আসবে। এমনিতেই তো কথা বলে কম চালাস না, আর কত অত্যাচার করবি? কফির মুখটা টেবিলের একপাশে রাখতে রাখতে বলল শুভ্র। এই, আমি তোর বড় হই, সম্মান দিয়ে কথা বল। ভুরু কুঁচকে বলল মোহনা। ওকে ম্যাডাম, আপনি এখন আসুন। জলদি নিচে আয়। বলেই আর চোখে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল মোহনা। আজ শুক্রবার, শুভ্রের ভার্সিটি নেই। সারাদিন সে কী করবে সেটাই ভাবছে। বই পড়তে পারে, কিন্তু বই আনতে আবার ওই মেয়েটার রুমে যেতে হবে। উফ, আর এক যন্ত্রণা। বিকেলে মোহনার বর সত্যি সত্যি এলো মোহনাকে নিয়ে যেতে। ব্যবসায়ের কাজে তাকে অনেকদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। মোহনার প্রেম করে বিয়ে, সে আর এক ইতিহাস। রবিউল সাহেব এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে না। আর সবে ভার্সিটি থেকে বের হয়েছে বেকার এক ছেলে। এমন ছেলের সাথে কিছুতেই তিনি মেয়ে বিয়ে দিবে না। মোহনাকে আরাবের সাথে 4 বছর কোনো যোগাযোগ রাখতে দেয়নি রবিউল সাহেব। মেয়েকে বড়ই ভালোবাসেন, তিনি চাননি মেয়ে সারা জীবন কষ্টে কাটাক। কিন্তু আরাব হাল ছাড়েনি, সে নিজের পায়ে দাঁড়িয়েছে, ভালোবাসার মানুষটিকেও পেয়েছে। রবিউল সাহেব আরাবের এমন পরিবর্তন দেখে অবাক হয়েছিল ঠিক, তবে এটাও বুঝেছেন যে ছেলেটা অসাধারণ। একদিন হঠাৎ সপরিবারে নীলকুঞ্জে আবার উপস্থিত।
রবিউল সাহেব রীতিমতো অবাক। তিনি না করার কোনো উপায় পেলেন না। নিজেকে মোহনার জন্য একদম উপযুক্ত করে তবেই এসেছে রবিউল সাহেবের সামনে। মোহনা তখন তার ফুপুদের বাড়িতে গিয়েছে বেড়াতে। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে শুনেই মোহনার যে কান্না, তাকে সামলায় কে? আরাফের অনুরোধে বাড়ির সবাই ছেলের পরিচয় গোপন রাখে। আংটি পরানোর দিন আরাফকে দেখে মোহনা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জ্ঞান ফিরতেই কান্না শুরু। সে ঘটনা বলে এখনও আরাফ হাসে আর মোহনা তখন গাল ফুলিয়ে থাকে। আরাফ সেই বিকেলে এসে বসে আছে। মোহনা অকারণেই নিজেকে অনেক ব্যস্ত রাখছে। আসার পর থেকে আরাফকে শান্তিতে একটা কথা বলারও সুযোগ দেয়নি সে। আরাফকে এভাবে জ্বালিয়ে সত্যিই মজা পায় মোহনা। মোহনা সিঁড়ি বেয়ে দোতলায় বড় করিডোরটার দিকে যাচ্ছে। আরাফ তার পিছু পিছু আসবে সে সেটা জানে, তাই মুচকি মুচকি হাসছে। মোহনা করিডোরে আসতেই আরাফ পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, এবার পেয়েছি। ম্যাডাম, আপনারা তো ব্যস্ততা কিসের? মোহনা হকচকিয়ে আশেপাশে তাকালো, তারপর নিজেকে সারিয়ে নিতে ব্যস্ত হয়ে বলল। কি করছো? ছাড়ো। আরাফ কানের কাছে ফিসফিস করে বলল, এটা আমাকে ইগনোর করার শাস্তি, ছাড়বো না। বলেই আলতো করে মোহনার গালে চুমু খেলো। মোহনা লজ্জায় লাল হয়ে চুপ করে রইল। আরাফ এমন কিছু করবে সে ভাবেনি। এতদিন পর আরাফকে কাছে পেয়ে তার ভাল লাগছে। হিয়া ছাদ থেকে নামছিল, সিঁড়িটা করিডোরের সাথেই। নামার সময় মোহনা আর আরাফকে দেখে সে লুকিয়ে বলল, এই সময় নিচে নামলে ওরা হয়তো ডিস্টার্ব হবে। হিয়া রেলিংয়ের মাঝখান দিয়ে মাথা বের করে তাকিয়ে রইল। সুযোগ পেলে নেমে যাবে। এদের দুজনকে একসাথে সত্যিই মানায়। কিছু কাপল থাকে না, দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার, এরাও তেমন। কিন্তু হঠাৎ আরাফের এমন কাণ্ড দেখে হিয়া হকচকিয়ে গেল। আমনা আমনি তার মুখের হাসি চলে এলো। কি কিউট আরাফ দুলাভাই, রোমান্টিকও বটে। শুভ্র দোতলায় উঠছিল, হিয়াকে এমন মাথা বের করে রাখতে দেখে আস্তে আস্তে উপরে উঠে একদম হিয়ার সামনে এসে দাঁড়ালো। হিয়া তখন নিচের ঠোঁট কামড়ে হাসছিল। হঠাৎ আচমকা শুভ্রকে দেখে আঁতকে উঠল সে। শুভ্র একদম হিয়ার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। ভয়ে জোরে চিৎকার দিতে যাবে বুঝতে পেরে তখনই শুভ্র হাত দিয়ে হিয়ার মুখ চেপে ধরে চিৎকার থামালো। তারপর ভ্রু কুঁচকে বলল, বাদর উপাধিতে এতই সিরিয়াসলি নিয়েছো যে একদম বাদরের সব গুণে নিজেকে গুণান্বিত করে নিচ্ছ। হিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে তো করছে শুভ্রের হাতে একটা কামড় বসিয়ে দেয়। কামড়টা কি দেওয়া যায়? কি হবে দিলে? জোরে একটা কামড় বসিয়ে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে ফেলা যাবে। হিয়ার চোখে নিজের রুমের দরজার দিকে তাকালো, বেশি দূরে নাই, কাছেই আছে। একটা কামড় তো লোকটাকে দেওয়াই যায়। বাদর দেখেছো, বাদরের কামড় খাওনি। আজ বুঝবে কত ধানে কত চাল। যা ভাবা তাই কাজ। হিয়া চোখ বন্ধ করে সজোরে শুভ্রের হাতে কামড় বসিয়ে দিল। শুভ্র চোয়া শক্ত করে ব্যথা সহ্য করলো। হিয়া ভেবেছিল চোখ খুলে দেখবে শুভ্র ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু খুলে তাকিয়ে দেখলো শুভ্র শক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আরে এনার কি ব্যথাও লাগে না? কি মুশকিল। হিয়া ভয়ের তো দৃষ্টিতে একবার শুভ্রের দিকে তাকালো। বাপ রে, তাকিয়ে আছে কিভাবে? আজকে শেষ, আজ আর রক্ষা নেই রে হিয়া। তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করতে রেলিংয়ের থেকে মাথা বের করে দৌড় দিতে যাবে। শুভ্র হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আচমকে এমন টানে হিয়া ছিটকে এসে শুভ্রের বুকে বলল। কিছুক্ষণের জন্য যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো হিয়ার। সেকেন্ড কয়েক পরেই হিয়া লাফিয়ে শুভ্রের বুক থেকে মাথা তুললো। হার্টবিট যেন লাফাচ্ছে। হিয়ার চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র শক্ত চোখে তাকিয়ে আছে। সে চাহনিতে হিয়ার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। শুভ্র কিছু বলতে যাচ্ছিল, এমন সময় খেয়াল করলো মোহনা আর আরাফ এদিকে আসছে। শুভ্র হিয়াকে টানতে টানতে ছাদের সিঁড়ির দিকে নিয়ে গিয়ে দেওয়ালের সামনে দাঁড় করালো। হিয়া চুপ করে আছে, কারণ কিছুক্ষণের মধ্যে তার ওপর দিয়ে যে ভয়াবহ জ্বর আসতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করছে। হিয়া পিছাতে পিছাতে একদম দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে রইল। দেওয়ালটা আর একটু পিছে থাকতে পারলো না। হিয়া অভিযোগ নিয়ে একবার আর চোখে তাকালো দেওয়ালের দিকে। কি হলো, পিছাচ্ছ কেন? কিছু না করার আগেই এত ভয়? বলতে বলতে শার্টের হাতা ভাঁজ করছে শুভ্র। শুভ্রের দিকে তাকিয়ে হিয়ার চোখ কপালে উঠে গেল। শার্টের হাতা ভাঁজ করছে কেন লোকটা? লোকটা কি তাকে মারবে? যদি ডিসুম করে নাকে একটা ঘুষি মারে, নাকি তুলে আছাড় দিবে? দিতেও পারে। ভয়ে হিয়ার ইচ্ছে করছে দেওয়ালটা কেটে দেওয়ালের ভিতরে ঢুকে যায়। শুভ্র এগিয়ে আসতে আসতে বলল, খুব সাহস তো তোমার। তা এখন দেখি মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না কেন? কাম অন, সাহস দেখাও, কথা বলো, স্পিক আপ।
শেষেরটা কড়া গলায় বলতেই হিয়া কেঁপে উঠল। শুভ্র এগোতে এগোতে একদম কাছে চলে এসেছে। দেওয়ালের দুপাশে হাত রেখে ঝুঁকে আসতেই হিয়া চোখ বড় বড় করে তাকালো। শুভ্র নিজের হাতের দিকে তাকালো, একদম দাগ বসিয়ে দিয়েছে, লাল হয়ে আছে সেই অংশ। শুভ্র দাঁতে দাঁত চিপে বলল, অ্যাকচুয়ালি আমি তোমাকে বাদর বলে ভুল করেছি, তোমাকে বিড়াল বলা উচিত ছিল, জংলি বিড়াল। শুভ্রের এমন কথায় হিয়া রেগে দেখালো। হিয়া দাঁতে দাঁত চেপে বলল, দেখুন, আমাকে আপনি এইসব বলবেন না। আমি মোটেও জঙ্গলি বিড়াল না। বিড়াল তোমাকে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, বিড়াল হওয়ার সব কোয়ালিটি তোমার মধ্যে আছে, শুধু গালের দুই পাশে দুইটা দাড়ি নেই, বিড়ালের যেমন থাকে। শুভ্রের এই কথায় হিয়া চড়ে গেল, রেগে গিয়ে বলল, দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি বিড়াল হলে আপনি কি হনুমান কোথাকার? শেষের কথাটা মুখ ফসকে বেরিয়ে আসলো হিয়ার, বলেই সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল সে। আজ আর রক্ষা নেই, এই লোকটা তাকে তুলে ছাদ থেকে নিচে ফেলে দিবে। একেই বলে নিজের পায়ে নিজেই গোড়াল মারা। আজ তুই শেষ হিয়া। শুভ্রের রাগ যেন আকাশ ছুঁয়েছে। শুভ্র ধমকের সুরে বলল। কি বললে তুমি? সে ধমকে হিয়া ভয়ে চুপসে গেছে। সেই মুহূর্তে রহিমা খালা পানির জগ হাতে শুভ্রের রুমে যাচ্ছিল। শুভ্র এদিক ওদিক তাকিয়ে নিজের রাগ কমাচ্ছিল। রহিমা খালাকে দেখে ওনার হাত থেকে পানির জগটা নিয়ে এসে সবটা পানি হিয়ার মাথায় ঢেলে দিতেই হিয়া ভিজে একাকার হয়ে গেল। রহিমা খালা হঠাৎ এমন কিছু দেখে হকচকিয়ে উঠলেন। শুভ্র জগটা খালাকে এগিয়ে দিয়ে বলল, তুমি এখন যাও। রহিমা খালা হতবাক হয়ে নিচে নামলেন। হিয়া ভেজা অবস্থায় নিজের দু বাহু ধরে প্রচণ্ড রাগ নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। শুভ্র হিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, এইবার একদম পারফেক্ট বিড়াল লাগছে, যাকে বলে ভিজে বিড়াল। বলেই হিয়ার দিকে তাকালো। রাগে হিয়ার গা জ্বলে যাচ্ছে, দাঁতে দাঁত চিপে সে রাগ সহ্য করছে। শুভ্র হিয়ার দুপাশ থেকে হাত সরিয়ে দাঁড়ালো, তারপর বলল, আমাকে রাগিয়ে দিলে তার ফল তোমার জন্যই খারাপ হবে, বেটার আমার থেকে দূরে থাকো। বলেই শুভ্র চলে গেল। হিয়া রাগী চোখে শুভ্রের চলে যাওয়া দেখলো, তারপর মনে মনে বলল, এই হনুমানটাকে যদি আমি পানিতে ফেলে নাকাটি চুবানি না খেয়েছি, আমার নাম হিয়ানা, আমিও কম যাই না।